আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বোচ্চ অপরাধীরা কোন নারীর টানে ভারত প্রবাসী? একটু বিশ্লেষণ করার দরকার। 1975 সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের মূল হোতা, মূল আসামির বড় একটি অংশই দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিল। তার ভিতরে একজন মেজর বজলুল হুদা ভারতে ছিলেন। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল হত্যাকারী, পরিকল্পনাকারী এবং মূল আসামি মেজর মুজাফফর দীর্ঘদিন যাবৎ ভারতে ছিলেন। ভারতের থেকে বিভিন্নভাবে আসা যাওয়া করতেন। জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের দানবী হায়না স্বৈরা শাসক রাক্ষসী তার গোষ্ঠীসহ, কওমসহ একেবারে রাজনৈতিক সর্বোচ্চ গোত্রসহ ভারতে অবস্থান করছেন। সর্বশেষ বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক ইয়াং জেনারেশনের নেতৃত্ব দানকারী ওসমান হাদির হত্যাকারী আসামি, সেও ভারতে। অর্থাৎ বাংলাদেশ এমন একটি পটভূমিতে পরিণত হয়েছে যে বাংলাদেশের যত বড় অপরাধ করুক, অপরাধী হোক, তাদের একটি অভয় অরণ্য হয়ে উঠেছে ভারত। এই প্রেক্ষাপট বিবেচনা করে আওয়ামী লীগ তো বারবার বলেই আসছিল যে ভারত তাদের পরীক্ষিত বন্ধু, প্রকৃত বন্ধু। আওয়ামী লীগ তো এতটা দিয়েছে যে শেখ হাসিনা নিজে মুখে বলল, বাংলাদেশ বা আমি ভারতকে যা দিয়েছি, ভারত কখনো কোনোদিনও সেটা ভুলবে না বা তার ঋণ শোধ করতে পারবে না। কিন্তু ঋণ শোধ করে দিল এইভাবেই শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে। আওয়ামী লীগের পুরা শেখ পরিবার থেকে শুরু করে পুরা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে একটি আশ্রয়স্থল তৈরি করে দিয়ে তারা সেই আওয়ামী লীগ সরকারের ঋণ শোধ করে দিল। কিন্তু বাকি যে ঋণ হয়ে থাকলো, মুজিব হত্যার আসামিকে প্রশ্রয় দিয়ে আওয়ামী লীগের তখনই তো বোঝা উচিত ছিল যে তার পিতার হত্যাকারীরা তাদের দেশে, তাহলে কিভাবে সেই দেশ তাদের বন্ধু হয়, বোঝা প্রয়োজন ছিল। আপনাদের কি মনে হয় বাংলাদেশে এখনই মেজর মুজাফফরের কথাই বলি, তিনি ছদ্মবেশে বা বিভিন্নভাবে, এর আগে বিএনপির হারিস চৌধুরী ছদ্মবেশে ছদ্মনামে দীর্ঘদিন থেকে গেছেন। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ অত্যন্ত দুর্বল, খুব নাজুক। এরা বিশ্বাসঘাতকতা করে সরকারের সাথে, রাষ্ট্রের সাথে, দেশের সাথে, পয়সার বিনিময়ে, অথবা পয়সা নয়, একেবারেই অনভিজ্ঞতার কারণে, অদক্ষতার কারণে, অথবা লেজির কারণে। ওদের চলাফেরা একেবারেই সীমিত, সারাদিন শুধু নিজের উদ্দেশ্য সাধনে বেশি সময় ব্যয় করে। আড্ডা দেওয়া, ক্লায়েন্টদের কাছ থেকে চা পানি খাওয়া, গল্প গুজব, এই কাজে মূলত যে উদ্দেশ্য নিয়ে গোয়েন্দা বাহিনী গঠিত হয়েছে বা তাদের যে ফিল্ড ওয়ার্ক, কি পর্যাপ্ত প্রশিক্ষণেরই অভাব, নাকি এর তদন্ত করবার মতো তাদের পিছনে শক্তিশালী কোনো আইন ব্যবহার হয় না? ওদের কি আইন বদলি করে নেওয়া বা সেখান থেকে উজ্জ্বল করে নিয়ে আসতে বড় সাজা, সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। ওসি মানুষ পিটাইয়ে মারি ফেলাই দিয়েছে, এসআই ধর্ষণকারী তার সর্বশেষ সাজা হলে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে রাজারবাগে অথবা জেলা পুলিশ লাইনে, সর্বোচ্চ সাজা। তারপর মানে তাদের আইনটা এমন একটি ধারায় পরিচালিত হয়, যত বড় তারাও যদি বড় ধরনের ক্রাইমের ভিতরে পড়ে যায়, তবুও তাদের আইনই আছে তাদেরকে সেই সহায়তা দেওয়া, তারা সেই অপরাধ থেকে বের হয়ে যেতে পারে আইনি সিভিল কোর্টের মাধ্যমে। কিন্তু একটি সংস্থা তো এভাবে চলতে পারে না। একটি সংস্থার সুযোগ সুবিধা যেভাবে দিয়ে গেছে আওয়ামী লীগ, দিন দ্বিগুণ তিন গুণ করে আনসিন মানি দিয়ে একেবারে রাজপুত্রদের মতো
রাজমুকুট পরিয়ে রেখে গেছে, কিন্তু তাদের ডিউটি সম্বন্ধে তাদের সেই তদারকির জায়গাটা যুগপতভাবে মজবুত করা হয়নি, যার জন্য বাংলাদেশের তদন্তকারী সংস্থা বেশিগুলোই তো পুলিশের থেকে তত একটা কর্মক্ষম করতে সক্ষম হয়নি রাষ্ট্র তাদেরকে ব্যবহার করতে। কিন্তু ভারত এমন একটি রাষ্ট্র, একটি সুজ কোথায় কোন দিক থেকে এসে কোন জায়গায় পড়লো, তাদের নিজস্ব স্যাটেলাইট আছে, তাদের গোয়েন্দা থেকে গোয়েন্দা এত তৎপর, কোন বাসায় কোন লোকটি কখন কি বাজার করে ঢুকছে সেটাও তাদের নখদর্পণে। চতুর্মুখী ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাদের রাষ্ট্রে লাগানো আছে। বাজার মনিটরিং থেকে শুরু করে একজন ব্যক্তির পুরো আয়কর পদ্ধতি সমস্ত কিছু সম্পূর্ণ আলাদা। যদি আপনারা ভারতে কেউ যেয়ে থাকেন তাহলে দেখবেন তাদের রাষ্ট্র কাঠামো এত শক্তিশালীভাবে সাজানো, ওর ভিতরে অনুপ্রবেশকারী 5-7 ঘন্টার ভিতরে আটক হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে যে কোনো অপরিচিত ফেজ যাওয়ার সাথে সাথেই। এখন কথা হলো, যদি তারা ভারতের সুযোগ সুবিধা দেবার কোনো ব্যক্তি হয়, সেক্ষেত্রে ভারত তাদেরকে কোনো কিছুই বলবে না, তাদেরকে প্রশ্রয় দিবে, কারণ তাকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য ওরা পুষবে, রেখে দিবে। যেমন এখন আমলিগ গোত্র ধরে রয়ে গেছে, অর্থাৎ ভারতের একটা দুর্বলতা আছে যে এদেরকে আবার যদি রাষ্ট্র ক্ষমতায় প্রত্যাবর্ষণ করা যায়, রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নেওয়া যায়, এদের থেকে আবার দুধ দহন করা যাবে। এরা দুধ দেয় ভালো, এবং অতীতে যা খাইয়ে আসছে তার জন্য প্রায়শ্চিত্ত না, তাদেরকে আশ্বস্তর জায়গা করে দিচ্ছে যে হ্যাঁ, অতীতের জন্যও রাখছি এবং ভবিষ্যতের জন্যও রাখছি এই জায়গাটা। কিন্তু বজলুল হুদা তো ভারত থেকেই অ্যারেস্ট হয়েছিল, এবং সেটা অন্যভাবে অনুপ্রবেশ বাংলাদেশে ঘটিয়ে বাংলাদেশের মিরপুর থেকে তাকে অ্যারেস্ট দেখানো হলো। শেষমেশ মেজর মুজাফফর সাহেব ভারতের সাথে কানেক্টিং আছে, এই কানেক্টিংয়ের তথ্য এখন প্রকাশ করছে, তথ্য এখন প্রচারিত হচ্ছে। এখন দুইটি সিস্টেম নিয়ে আমি কথা বলবো। সিস্টেম নিয়ে হলো কি, দুইটি হত্যাকাণ্ডের, শেখ মুজিব হত্যাকাণ্ডের মেজর বজলুল হুদা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মুজাফফর, দুইজনেরই কিন্তু সিভিল কোর্টে মামলা হয়েছিল এবং তাদের রায় চূড়ান্তভাবে ঘোষিত হয়ে আছে, দুইজনেরই মৃত্যুদণ্ডের আসামি। মেজর বজলুল হুদাকে ভারত আওয়ামী লীগকে বকশিশ দিয়েছিল, উপহার দিয়েছিল। কি বলে উপহার দিয়েছিল? তারা যেন সেনাবাহিনীকে, মানে বিডিআর হত্যাকাণ্ডে যে সেনাবাহিনীকে যে দুর্বল করে নেওয়ার যে জায়গাটা তৈরি করেছিল, এবং পরবর্তীতে সেনাবাহিনীকে পুলিশের আওতায় নিয়ে যাওয়ার জন্য সকল প্রকল্প হাতে ছিল তাদের, এবং শেখ হাসিনা তাদেরকে এমনভাবে আশ্বস্ত করছিল যে পরবর্তী টার্মে বা এই টার্মেরই শেষের দিকে এমনটা হতো যে বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্বে ভারতের কোনো জেনারেল সাহেব অবতীর্ণ হতেন। এই ওয়াদাভুক্তর পুরস্কার স্বরূপ মেজর বজলুল হুদাকে আওয়ামী লীগের হাতে উপঢৌকন হিসাবে পাঠিয়ে দেয়। যে বাংলাদেশ থেকে ইলিশ যায়, আম যায়, সেই বাংলাদেশ মেজর মুজাফফরকে উপহার দিল। আমি এভাবে না বললেও পারি, আমি অন্যভাবে যদি চিন্তা ভাবনার ভিতরে নেই যে তারেক রহমানের সাথে আওয়ামী লীগের যদি কোনো সময় কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে, হয়তো তিনি জানতেন বা তার কাছে ইনফরমেশন ছিল যে তার পিতার হত্যাকারী মুজাফফর ভারতে আছে, তাকে যে কোনো কৌশলেই হোক তার হাতে সোপর্দ করতে হবে। কিন্তু সরাসরি একটি রাষ্ট্র এতদিন কিভাবে রাখছিল, অনেক জবাবদিহিতার ভিতরে থেকে যায়, অনেক প্রশ্ন উত্থাপন হতে পারে। এই জন্যই তাকে যে কোনোভাবেই হোক অত্যন্ত গোপনীয়তার সাথে এসে ডিওএইচে মহাখালীতে এনে তারপরে ডিবির মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হলো। দুইজনেই দুইটি
দেশের রাষ্ট্রপ্রধান হত্যাকারীর আসামি দুইজনই একই প্রসেসে আসছে এবং একই সরকারের গোয়েন্দা কর্তৃক গ্রেপ্তার দেখানো হয়েছে। এইখান থেকে বড় একটি শিক্ষণীয় বিষয়, সেইটা আমি বলছি। মেজর বজলুল হুদা অ্যারেস্ট হওয়ার পর তাকে কিন্তু আর সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়নি। যে তিনি যেহেতু সেনাবাহিনীর সদস্য ছিলেন, সেনাবাহিনীর যদি কোনো অতীত কর্মকাণ্ড, বজলুল হুদা তো অবসরে ছিলেন না, চাকরিতে থাকা অবস্থায় তাদের ওই সময় শেখ মুজিব কখনো চাকরিতে ঢুকাচ্ছিলেন, কখনো বের করে দিচ্ছিলেন, কখনো নিয়োগ দিচ্ছিলেন, কখনো সাইড করছিলেন, এই অবস্থার ভিতরে যাচ্ছিল। তো বজলুল হুদাকে কিন্তু সেনাবাহিনী থেকে নিয়োগতান্ত্রিকভাবে কোর্ট মার্শাল করার কোনো তথ্য আমাদের কাছে নাই। তিনি ডালিমের সাথে ছিলেন বা চাকরিরত অবস্থায় অস্ত্রসহই তিনি অংশগ্রহণ করেছিলেন। তো তারও কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল এবং তিনি যখন গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়েন, গ্রেপ্তার হন, তাকে কিন্তু সেনাবাহিনীর হাতে না দিয়ে সরাসরি ফাঁসির কাস্টডিতে রাখা হয়েছিল। তাকে ফাঁসির সময় চূড়ান্ত হয়ে ফাঁসির দিন নিয়মতান্ত্রিক ফাঁসি না দিয়ে শেখ হাসিনা নিজে হাতে বজলুল হুদাকে ছুরি দিয়ে জবেহ করে তার মৃত্যু নিশ্চিত করেছিলেন। কত বড় প্রতিশোধ মুখর একজন দানবী, রাক্ষসী, হায়না নারী, তিনি কিভাবে তার পিতার হত্যাকারীর প্রতিশোধ নিজ হাতে গ্রহণ করেছিলেন। এইখান থেকে ফার ডিফারেন্সটা কোথায়? মেজর মুজাফফর যখন গ্রেপ্তার হয়েছেন, তাকে পুলিশের মাধ্যমে যাদের ধরার কথা ঠিক তারাই ধরেছেন। সেনাবাহিনী যায়নি, র্যাব যায়নি, আইন শৃঙ্খলা বাহিনীর অন্য কোনো অংশ যায়নি। যারা অপারেশনাল অবজেক্টে গিয়ে আসামিকে ধরতে পারে বৈধভাবে, তারাই গিয়েছে, তারা ধরেছে। ধরার পরে তাকে ঠিক বৈধভাবে একবার নিয়মতান্ত্রিক ধারায় সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী এখন নতুন করে আবার কোর্ট বসাবে, তদন্ত হবে, সেই সময় তদন্ত সামনে আনবে। বর্তমান সময়ে তার জবানবন্দিতে সে কী বলে, রেফারেন্স সামনে নিয়ে তার ওপিনিয়নগুলো শোনার পরে সেনাবাহিনীর থেকে তার নিয়মতান্ত্রিক ধারায় কোর্ট মার্শাল হবে। কোর্ট মার্শাল হওয়ার পরে তিনি আবার সিভিল আসামি হিসাবে সেই পুলিশের কাছে হস্তান্তর হবেন। এখন যদি সেই রায় সরকার বহাল রাখতে চায়, তার মৃত্যুদণ্ডের জন্য পরবর্তী পদক্ষেপে যাবেন। যদি মুজাফফর সাহেব আপিল করেন যে তার পিছনে মঞ্জুর সাহেবরা মারা গেছেন, বা সেই সময় ইউনিটের নাম বলছি না, সেই ইউনিটটা এখনও সেনাবাহিনীর হেডকোয়ার্টারে রেকর্ডেড হয়ে আছে, তার ঢাকাতে পোস্টিং হয় না ওই ইউনিটের। তাদের হিলট্যাক্স, চট্টগ্রাম বা অন্য কোনো দূরের, খুব দূরের, রাজধানী থেকে দূরের কোনো ডিভিশনে তাদেরকে সেই ইউনিটগুলোকে পোস্টিং করা হয়। তারা ঢাকার অন্তর্ভুক্তি কোনো রেঞ্জের ভিতরে আর আসে না। এই জন্য আমি ইউনিটের নাম বলছি না, কিন্তু সেই ইউনিটের অধিনায়ক মতিন সাহেব ছিলেন। তারা ওই সময় শহীদ হয়েছিলেন, মারা গিয়েছিলেন। পরবর্তীতে জেনারেল মঞ্জুর সাহেবের সাথে আরও যারা শহীদ হয়েছিলেন তাদের কবর দিয়ে একেবারে খুব সাধারণ একটি কবর দেওয়া আছে ফিল্ড ইন্টেলিজেন্স ব্যাটালিয়ন, চিটাগাঙ্গের ডিজিএফআই এর পশ্চিম পাশে, রাস্তার পাশে তার সেই কবর দেওয়া আছে। 2-3 জনের কবর ওইভাবেই অপরিচিত হিসাবে কিন্তু ছোট একটি নেম প্লেট ওনার নাম লেখা আছে। সেই সময় শহীদ হয়েছিলেন। তারপরে বাকি অনেক অফিসারদেরই ফাঁসি দেওয়া হয়েছিল। এরশাদ, মানে যা এরশাদের ভিতরে যার বিরুদ্ধে একটু সন্দেহ হয়েছিল যে সে বেঁচে থাকলে তার সংশ্লিষ্টতা প্রকাশ পেয়ে যাবে, তিনি সেই সব অফিসারদেরকেই ফাঁসি দিয়ে দিয়েছিলেন। মেজর মুজাফফর সাহেবও ফাঁসির আসামি। তখন আমি গ্যাপটা চোখে মানে সামনে আনার চেষ্টা করছি এইটাই, কারণ অনেকেই আমি দেখছি বলার চেষ্টা করছেন যে তারেক রহমান তার পিতার হত্যাকারীদের ধরে এখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন, প্রতিশোধ নিচ্ছেন। এই জায়গাটা থেকে এই যে ভুল ধারণা, প্রতিশোধ নিচ্ছেন, এত বড় একটা ক্রাইম, হত্যাকারী, সেই আসামিদের বিচার হবে না। সে বিচারটা তো প্রতিশোধ না, প্রতিশোধ বরং শেখ হাসিনারটা, যে আর কোনো সুযোগ না দিয়ে কাস্টডিতে নিয়ে রেখে সেই ফাঁসির কাস্টডিতে তাকে জীবন্ত বুকের উপরে পা পাড়া ধরে গলা কেটে হত্যা করেছে, সেইটা হলো প্রতিশোধ।
তারেক রহমান তো প্রতিশোধে যায়নি। তারেক রহমান নিয়মতান্ত্রিক আইনি ধারায় সিস্টেমেটিক্যালি তার অপরাধের যেটি প্রাপ্য, ন্যায্য প্রাপ্য, সেটি সেই পাবে। এ নিয়ে তারেক রহমানের কোনো অহমিকাও দেখিনি। তিনি উচ্চবাক্যে বলেও নাই কোথায় সেই আমার পিতার হত্যাকারী মুজাফর শেখ হাসিনা যেভাবে বলেছিল। শেখ হাসিনা বারবার বলেছে আমি আমার পিতার হত্যাকারীদের প্রতিশোধ নেবার জন্যই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আমার চাওয়ার আর কিছু নেই। তিনি সেইটাই করে গেছেন। পুরা দেশকে জলাঞ্জলি দিয়ে তিনি তার পিতার হত্যাকারীর প্রতিশোধ নিতে পুরা একটি রাষ্ট্রকে ধ্বংসে পরিণত করে গেছেন। কিন্তু তারেক রহমান তো সেটা করেননি। তারেক রহমান এটা নিয়ে কোনো ধরনের ফিলিংস, কোনো ফিলই প্রকাশ করেননি যে তিনি আশ্বস্ত হয়েছেন বা তিনি বিশ্বাস করেন অপরাধীর এই বিচার হবে সেই বিচার হবে, কোনো কিচ্ছু না। একেবারে নিয়মতান্ত্রিক ধারা, আইন অনুযায়ী যেটা হবার সেটাই হবে। রাজনীতির যে কে কতটুকুন খেলোয়াড় বুঝতে হবে, বোঝার জায়গাটা তারেক রহমান বোঝাচ্ছেন, যদি বোঝার ক্ষমতা থেকে থাকে। কিন্তু আমি তাকে এই বলে ছোট করছি না যে তিনি হয়তো কোনো উৎসুকিত অনুভূতি অনুভব করছেন। তিনি যা হারিয়েছেন, তার শৈশব, তার কৈশোর, একজন পিতা পাশে থাকলে একটি সন্তানের যে আনন্দঘন মুহূর্ত থাকে, কতটা আনন্দময় স্মৃতি থাকে, তিনি সেইটা থেকে বঞ্চিত হয়েছেন। তার শৈশব যে কত বঞ্চনা, গঞ্জনা, অভাব, অনটনের ভিতর দিয়ে পার হয়েছে সেই পরিবারটি জানেন। তখনকার সেই মুহূর্তগুলো অনেকেই জানেন, তার ভিতরে আমিও একজন। এসব কথা না বলাই ভালো। কিন্তু তারেক রহমান কোনো প্রতিশোধমূলক আচরণ করেননি, বা এখনও করবেন না, বা ভবিষ্যতেও আমার বিশ্বাস যাবেন না। কিন্তু এই যে বাংলাদেশের থেকে বড় বড় ক্রাইম, এখনও হাদির হত্যাকারী ফিরে আসেনি। জুলাই আগস্টে সেই স্বৈরশাসকের দোসররা ভারতে অবস্থান করছেন, তাদেরকে কেউ ফিরিয়ে দেয়নি বা ফিরেও কেউ এখনো আসেনি। ভারত তাদেরকে পুষে রাখছে, তাদের আশ্রয় দিয়ে রাখছে। ভারত বিনিময় করে। 1971 সালে পরাজিত পাকিস্তান বাহিনীকে ভারত বিনিময় করেছিল পাকিস্তানের সাথে। তাদের যারা অ্যারেস্ট ছিল পাকিস্তানে, তাদের ফেরত নিয়ে এদেরকে ফেরত দিয়েছিল। ভারত এই ধরনের বিনিময় ছাড়া, নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। এর পিছনেও হয়তো নেপথ্যে অন্য কোনো জায়গা, বিনিময়ের জায়গা আছে, হয়তো সেটা আমরা জানছি না, বুঝছি না। রাষ্ট্রের হয়তো অভ্যন্তরীণ সিকিউরিটির ব্যাপার, আমরা সেগুলো নিয়ে আলোচনাও যাব না। কিন্তু ভারত যে বাংলাদেশের থেকে বড় বড় ক্রাইমদের, অপরাধীদের এই ধরনের আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন করে, এতে অন্য একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের ক্ষতি হয়, জাতির হিসাবে তাদের রাষ্ট্রের ব্যক্তি ইমেজের ক্ষতি হয়, যে একটি রাষ্ট্রের দুর্বৃত্তরা খুব দ্রুত ওই দেশে পলায়ন করে এবং সে রাষ্ট্র তাদেরকে লালন পালন ধারণ করে। প্রতিবেশী সুলভ আচরণ সে কখনোই করে না। যদি করত তাহলে এদেরকে প্রশ্রয় দিলে মুহূর্তের ভিতরে তাদেরকে অ্যারেস্ট করত, তাদের আইনের আওতায় এনে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সুলভমূলক আচরণ চুক্তিবদ্ধ, তার বিনিময়ে দ্রুত আবার এদেশকে ফেরত দিত। কিন্তু ভারত একটি বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ শিকারে বসে আছে। এই বিশ্বাসঘাতকতার জবাব একদিন না একদিন দিতেই হবে, সেভাবেই জাতি প্রস্তুত হচ্ছে। অলরেডি ইন্দিরা গান্ধীর পত্নী যেটা বলে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, এতে বাংলাদেশে আর একটি বিতর্কের জায়গা তৈরি হয়েছে। সেই বিতর্ক নিয়ে আরও একটি ভিডিওতে আসবো। তার আগে আবারও ফিরে যাচ্ছি আমি। আওয়ামী লীগ যেভাবে চিৎকার করে বলে গেছেন ভারত তাদের পরীক্ষিত বন্ধু, এবং বিএনপির শীর্ষস্থানীয় হেভি ওয়েটের নেতা, বিএনপি বলতে যাদের বোঝায়, নাম বলবো, ফখরুল ইসলাম নিজে কয়েকবার জায়গায় বলেছে, দুদু থেকে শুরু করে আরও অনেকগুলো নেতা, রিজভী পর্যন্ত বলেছে যে ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এই যে কথাগুলো যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, কিসের বিনিময়ে,
কোন প্রেক্ষাপটের বিনিময়ে তারা এই কথাগুলো বলে, আমি সহ দেশের হাজারো কোটি জনতার প্রশ্ন, তারা কেন, কোন উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো জনতার উদ্দেশ্যে মিডিয়ার সামনে এসে বলে। পরিষ্কার হইতে হবে তাদের চিন্তা চেতনা কি ভারতকে নিয়ে, নাকি সম্পূর্ণ স্বকীয় ধারা, সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীন একটি রাষ্ট্রের পক্ষের রাজনৈতিক দলের ব্যক্তিত্ব হিসাবে কোনটা নিয়ে কথা বলে, সেই জায়গাটা পরিষ্কার করবার সুযোগ এসেছে এখন। ভেবে দেখবেন রাষ্ট্র এবং সরকার। আসসালামু আলাইকুম।